আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। সাক্ষ্য আইনের ধারাবাহিক কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে সাক্ষ্য আইন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা সাক্ষ্য আইনের প্রথম অধ্যায় অর্থাৎ 1 থেকে 4 ধারা পর্যন্ত গুরুত্বপূর্ণ যেসব বিষয় রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শুরুতেই বলে রাখি, সাক্ষ্য আইন সাধারণত আদালতে বিচার কার্য শুরু হওয়ার পর এর কার্যক্রম শুরু হয়। এই বিষয়টি আমাদের জন্য অতীব জরুরি, কারণ এখান থেকে নিয়মিতভাবেই আমাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। তো সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। শুরুতেই ধারা 1, শিরোনাম বা পরিচিতি। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে এই আইনটির পরিচিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই আইনটি 1872 সালের 1 নং আইন। এটি কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872। তো অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসতে পারে এখান থেকে, আপনারা অবশ্যই মনে রাখবেন এটি 1872 সালের 1 নং আইন। প্রশ্ন করতে পারে এটি কত সালের আইন, এটি হবে 1872 সালের আইন। এবং 1872 সালের কত নং আইন, এটি হবে 1872 সালের 1 নং আইন। সেক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইন কখন কার্যকর হয়। সেক্ষেত্রে আপনি অবশ্যই উত্তর করবেন এটি 1 সেপ্টেম্বর 1872 সালে কার্যকর হয়। এখানে লক্ষ্য করলে আরও একটি জিনিস আমরা দেখতে পাই, অর্থাৎ কয়েকটি ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না। এক্ষেত্রে আমরা দেখে নিই কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হয় না। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে 3টি আইন ব্যতীত সমগ্র ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হয়। শুধুমাত্র 3টি আইনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না। এই 3টি হচ্ছে, সংক্ষেপে যদি মনে রাখি, সেনা, নৌ ও বিমান, অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীর 3টির মনে রাখলেই আপনাদের জন্য এটি উত্তর করা সহজ হবে। তো আমরা একটু দেখে নেই যে এই আইনটির বিস্তারিত কি বলা আছে। তো শুরুতেই আমরা দেখতে পাবো যে 1 নম্বরে সেনাবাহিনী আইন 1952। 2 নম্বরে আমরা দেখতে পাই নৌশৃঙ্খলা আইন 1963 এবং বিমান বাহিনী আইন 1953। সাধারণত এই 3টি আইন ব্যতীত অন্যান্য সকল বিচারিক ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হয়। এটা আপনারা একটু কাইন্ডলি নোট করে নেবেন। এরপরে যদি লক্ষ্য করি আমরা ধারা 2 ধারা ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটি হচ্ছে সংজ্ঞাসমূহ। তো আপনারা যে আইনই পড়েন না কেন, সেক্ষেত্রে অবশ্যই সেই আইনের সংজ্ঞাগুলো সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। যদি আপনি সংজ্ঞা সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আইন পড়তে গিয়ে বিপত্তির সম্মুখীন হবেন, অর্থাৎ অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। এ পর্যায়ে আমাদের আলোচনার বিষয় ধারা 3, সংজ্ঞাসমূহ। তিন ধারা লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো শুরুতেই যদি আমরা চলে যাই, আমরা দেখতে পাবো যে এখানে আলোচনা করা হয়েছে আদালত বা কোর্ট সম্পর্কে। আদালত বা কোর্ট, তো নর্মালি আমরা জানি আদালত বলতে আমরা জানি যে আদালতে আমরা দেখতে পাই যে কি একটা ভবন থাকে, দালান থাকে, আদালতের আশেপাশে কি বিভিন্ন দোকানপাট থাকে, আরও দেখতে পাই বিভিন্ন লোকজনের সমাগম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এক্ষেত্রে আপনারা মনে রাখবেন সাক্ষ্য আইনে আদালত বলতে কিন্তু 3 ধরনের
বিষয়কে বোঝানো হয়। তো এগুলো হচ্ছে সকল জজ, সকল ম্যাজিস্ট্রেট এবং সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ। ব্যক্তিবর্গ। তাহলে অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে আদালতের অন্তর্ভুক্ত নয় কোনটি। তো সেক্ষেত্রে যদি আমরা এই তিনটি বিষয় জানি সেক্ষেত্রে কিন্তু আমরা উত্তর করতে পারবো। আবার অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আদালতের উপাদান কোনটি। সেক্ষেত্রে কি হতে পারে, সকল জজ, সকল ম্যাজিস্ট্রেট বা সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গ। এটি অবশ্যই আমরা মনে রাখবো, সেক্ষেত্রে আমাদের জন্য উত্তর করা সহজ হবে। এবারে আমরা চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞায়। সেটি হচ্ছে বিষয় বা ঘটনা, অর্থাৎ ফ্যাক্ট। তো এক্ষেত্রে আমি আবারও বলছি আপনাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনারা যখনই পড়বেন কোনো সংজ্ঞা হোক বা অন্যান্য বিষয়, যেক্ষেত্রে তার ইংরেজি, অবশ্যই ইংরেজিটা আমাদের জেনে নিতে হবে। ইংরেজি শব্দটা অনেক সময় আমাদের কি সরাসরি বাংলা না দিয়ে আমাদের কি ইংরেজি দিতে পারে, সেক্ষেত্রে আমরা না জানলে কিন্তু পরীক্ষায় ভালোভাবে সে বিষয়টা উল্লেখ করতে পারবো না। তো এ পর্যায়ে আমরা শিখে নিই যে বিষয় বা ঘটনাটা কি। তো বিষয় বা ঘটনা হচ্ছে সাধারণত আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য সকল বিষয় অথবা এমন কোনো মানসিক অবস্থা যেটি আমরা বুঝতে বা উপলব্ধি করতে সক্ষম হই। অর্থাৎ ইন্দ্রিয় বলতে আমরা কি বুঝি? ইন্দ্রিয় বলতে কিন্তু আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বুঝি। তো এটি হতে পারে আমাদের চোখ, কান, নাক, হতে পারে আমাদের হাত, আমাদের শরীরের ত্বক। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন। এমন হতে পারে যে আমরা চোখ দিয়ে দেখি, অর্থাৎ যা দেখি এটা একটা বিষয়। আমরা কান দ্বারা শুনি, যা শুনি এটা একটা বিষয়। আমরা নাক দিয়ে বিভিন্ন জিনিসের ঘ্রাণ নেই, তো এটাও কিন্তু একটা বিষয় বা ফ্যাক্ট। এছাড়া কি হতে পারে যে দেখা গেছে যে আমাদের প্রত্যেকেরই কি কোনো একটা ব্যাপারে আমাদের সুনাম থাকতে পারে, গুডউইল থাকতে পারে, তাহলে এটাও কিন্তু একটা বিষয়। এবং সেটা কি, আমরা এই মানসিক অবস্থাটা কিন্তু আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে সক্ষম। তো আশা করি বিষয় সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। এ পর্যায়ে আমরা শিখব যে বিষয়ের প্রকারভেদ। আমরা দেখতে পাই যে সাধারণত সাক্ষ্য আইনে দুই ধরনের বিষয় আলোচনা করা হয়েছে, যথা এক হচ্ছে বিচার্য বিষয় এবং দুই হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। তো এ পর্যায়ে আমরা এই বিষয়গুলো শিখব, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। শুরুতে যদি আমরা দেখি যে বিচার্য বিষয় সম্পর্কে, তো বিচার্য বিষয় ইংরেজি হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। এক্ষেত্রে আমরা এর ইংরেজিটা অবশ্যই মনে রাখবো। এবং বিচার্য বিষয়টা কি, সাধারণত আদালতে যে বিষয়ে বিচার চলছে তাকেই বলা হচ্ছে বিচার্য বিষয়। অর্থাৎ কোনো অপরাধ সংঘটিত হলে সেটার উপর কেন্দ্র করেই কিন্তু আদালতে বিচার কার্য পরিচালনা হয়ে থাকে, এবং এটি আমাদের অবশ্যই জানতে হবে। এবং এরপরে আমরা শিখে নিই, একটু দেখে নিই যে প্রাসঙ্গিক বিষয়টা কি। প্রাসঙ্গিক বিষয় হচ্ছে প্রাসঙ্গিক বিষয়ের ইংরেজি হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে যেটি বিচার্য বিষয়ের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত এবং এটি সরাসরি বিচার্য বিষয় নয়, কিন্তু এটি আদালতে বিচার্য বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে। অর্থাৎ যে বিষয়টি আদালতে কোনো বিচার্য বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে তাকেই কিন্তু বলা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এক্ষেত্রে আমরা বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় একত্রে একটা উদাহরণ দিলে আপনারা হয়তো বা পরিষ্কার হবেন। তো যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে কোনো একটা খুন সংঘটিত হয়েছে, অর্থাৎ ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে একটি পিস্তল দ্বারা হত্যা করে এবং হত্যা করার পরে সে পালিয়ে গিয়ে সেই পিস্তলটা মাটির নিচে লুকিয়ে রাখে। পরবর্তীতে মামলা রুজু হলে সে অ্যারেস্ট হয় এবং আদালতে স্বীকারোক্তি প্রদান করে যে হ্যাঁ, সে একটি পিস্তল দিয়ে খ নামক ব্যক্তিকে খুন করেছে। তো তবে এক্ষেত্রে তাহলে বিচার্য বিষয়টা কি? এক্ষেত্রে বিচার্য বিষয় হচ্ছে ক যে খকে হত্যা করেছে, এই হত্যাটা হচ্ছে বিচার্য বিষয়। এবং
এই পিস্তলটা কিন্তু এই বিচার্য বিষয়ের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ পিস্তল দ্বারা কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। এ পর্যায়ে পিস্তলটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী সংজ্ঞায়। এবারে আমাদের পরবর্তী সংজ্ঞা হচ্ছে দলিল বা ডকুমেন্ট। এক্ষেত্রে কিন্তু আমরা শিখে নেব যে দলিল সম্পর্কে। তো দলিলটা কি? তো দলিল হচ্ছে সাধারণত কোনো বস্তু বা পদার্থের উপর কোনো অক্ষর, সংখ্যা বা চিহ্নের মাধ্যমে প্রকাশিত কোনো বিষয় বা ডিজিটাল রেকর্ড। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন ডিজিটাল রেকর্ড বিষয়টি সাক্ষ্য আইন সংশোধনের মাধ্যমে গত বছর অর্থাৎ 2022 সালে এটি সাক্ষ্য আইনে সংযুক্ত হয়েছে। যে ডিজিটাল রেকর্ডটা কি? ডিজিটাল রেকর্ড কিন্তু হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইন, যেটি ইতিমধ্যে বাতিল হয়েছে, সেই আইনের সংজ্ঞা অনুযায়ী যে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ডের কথা বলা হয়েছে সে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সেই ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু সাম্প্রতিক সময়ে 2023 সালে পাশ হয়েছে সাইবার নিরাপত্তা আইন হিসেবে। সেখানে আমরা দেখতে পাই ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বলতে বোঝায় যে কোনো ধরনের ইলেকট্রনিক বা ডিজিটাল জিনিস যেখানে কি করা হয়, বিভিন্ন ধরনের তথ্য কি করা হয়, সংরক্ষণ করে রাখা। এটি হতে পারে কি? হতে পারে কম্পিউটার, মোবাইল, সেলফোন, হতে পারে কি ড্রোন, হতে পারে কোনো সিডি, ডিভিডি, ভিসিডি, তারপর পেন ড্রাইভ, অপটিক্যাল ডিভাইস, ম্যাগনেটিক ডিভাইস, হ্যাঁ, ইত্যাদি ডিজিটাল পদার্থ বা ডিজিটাল বিষয় যেখানে কি ডিজিটালভাবে তথ্য সংগ্রহ করে রাখা হয়। এবং এর পাশাপাশি আমরা আরও ধরে নিতে পারি হতে পারে যে কোনো অনলাইন ভিত্তিক ক্লাউড স্টোরেজ, যেমন আমরা দেখতে পারি গুগল ড্রাইভ, হ্যাঁ, যেখানে বা ড্রপ বক্স, যেখানে আমরা তথ্য একটা ইমেল বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সংরক্ষণ করে রাখতে পারি ইত্যাদি। এই বিষয়গুলো সাধারণত ডিজিটাল রেকর্ড এবং এগুলোও কিন্তু দলিল হিসেবে গণ্য হবে। তাহলে দলিলের সংজ্ঞা আমরা দেখে নিলাম এবং এ পর্যায়ে একটু আমরা কিছু বিষয় সম্পর্কে যদি শিখে নিই সেক্ষেত্রে আমাদের দলিল সম্পর্কে ধারণাটা আরও পরিষ্কার হবে। তবে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে দলিল কিন্তু শুধুমাত্র নর্মাল দলিল না, এটা কিন্তু ডিজিটাল দলিলও কিন্তু অবশ্যই এর সাথে যুক্ত রয়েছে। তাহলে আমরা একটু দলিলের উদাহরণ দেখে নিই এবং উদাহরণ দেখে নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলি এই দলিল সম্পর্কে কিন্তু আপনারা দেখতে পারবেন পেনাল কোডের 29 ধারায় কিন্তু এই দলিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। পেনাল কোড বা দণ্ডবিধির 29 ধারায় কিন্তু এই বিষয়টা আলোচনা করা হয়েছে। এবারে আমরা দলিল সংক্রান্ত কিছু উদাহরণ দেখে নেই। এগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রে আশা করি আপনাদের দলিল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আসবে। অর্থাৎ প্রথমে যদি আমরা দেখি যে কোনো ধরনের লিখন যে কোনো বিষয়ের লিখন দলিল হিসেবে গণ্য হবে। হতে পারে যে কোনো ধরনের টাইপকৃত, লিথোগ্রাফকৃত বা ফটোকপিকৃত শব্দও কিন্তু দলিল হিসেবে গণ্য হবে। এছাড়াও হতে পারে যে কোনো ধাতব খণ্ড বা প্রস্তরখণ্ড। ধাতব খণ্ড তো আমরা বুঝি সাধারণত যেগুলো ধাতু হিসেবে আমরা জানি, হতে পারে কি লোহা, তামা ইত্যাদি ধাতব পদার্থ, এবং কি প্রস্তরখণ্ড হতে পারে পাথর জাতীয় কোনো বিষয়। আমরা দেখতে পাই যে আমাদের প্রাচীন স্তম্ভ যেগুলো রয়েছে, যে আমরা দেখতে পাই আমাদের লালবাগ কেল্লা, হ্যাঁ, আমাদের বিভিন্ন রাজবাড়ি, এগুলোতে আমরা দেখতে পাই সেখানে কি কত সালে এটি তৈরি হয়েছিল বা কোন ধরনের রাজা এটা তৈরি করেছিল এই সম্পর্কে বিবরণ থাকে, সেটাও কিন্তু একটা দলিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধাতব খণ্ড বা প্রস্তরখণ্ডে মুদ্রণকৃত বিষয়। এছাড়াও হতে পারে যে কোনো ধরনের মানচিত্র বা নকশা। মানচিত্র বা নকশায় কিন্তু আমরা দেখতে পাই যে একটা এলাকা
বা একটা বিষয়ের উপরে সেখানে কিন্তু পূর্ণাঙ্গ বিবরণী দেওয়া থাকে। এছাড়া হতে পারে যে কোনো কার্টুন বা ব্যঙ্গচিত্র, এছাড়া এবং হতে পারে সর্বশেষ সেটি হচ্ছে বিভিন্ন ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। অর্থাৎ আপনারা মনে রাখবেন যেটি ডিজিটাল সেটি কিন্তু ইলেকট্রনিক রেকর্ড, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড, এই বিষয়টা আমরা অবশ্যই মনে রাখবো। এটি কী হতে পারে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, এর কিছু উদাহরণ আমি একটু বলে দিই আপনাদেরকে। এটি হতে পারে যে কোনো ছবি, অডিও, ভিডিও ইত্যাদি। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনারা একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন যে দলিলটা কি। দলিলটা সাধারণত এই ধরনের বিষয়গুলো দলিল হিসেবে গণ্য হবে। এবং অনেক সময় প্রশ্ন আসতে পারে যে দলিল কোনটি। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা জানলে আমাদের জন্য সহজ হবে। যদি কখনো প্রশ্ন একটু কঠিন আকারে আসে যে দলিলের উদাহরণ নয় কোনটি, সেক্ষেত্রে যদি এই বিষয়গুলো আমরা জানি আমরা কিন্তু উত্তর করতে পারবো। অবশ্যই আপনারা বিষয়টি মনোযোগ দিয়ে শিখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এবং আমরা দেখতে পাই দলিল সম্পর্কে সাধারণত দুই ধরনের দলিল আমরা দেখতে পাই। সেটা কি হচ্ছে আমরা একটু দেখে নিই দলিল কি কি। এটা হতে পারে এক, সরকারি দলিল, এবং বেসরকারি দলিল। সরকারি দলিল সম্পর্কে আমরা দেখতে পাই যে সাক্ষ্য আইনের ৭৪ ধারায় এটি আলোচনা করা হয়েছে, এবং বেসরকারি দলিল সম্পর্কে আমরা দেখতে পাই ৭৫ ধারায় এই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে অনেক সময় কিন্তু প্রশ্ন আসে যে সরকারি দলিল কোনটি বা বেসরকারি দলিল কোনটি। অবশ্যই আমরা মনে রাখবো যে সরকারি দলিল সাধারণত সরকারি কর্মচারীরা তাদের কর্তব্য সম্পাদনকালে যেই দলিলে কোনো বিষয় লিপিবদ্ধ করে বা সংরক্ষণ করে সেটিকে বলা হচ্ছে সরকারি দলিল। হতে পারে কি এজাহার, হতে পারে জব্দ তালিকা, খসড়া মানচিত্র, হ্যাঁ, হতে পারে চার্জশিট, চূড়ান্ত রিপোর্ট, সুরথাল রিপোর্ট, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা সরকারি দলিল। পাশাপাশি কি সরকারিভাবে যদি কোনো হালনাগাদ করা, যেমন মুক্তিযোদ্ধাদের তালিকা সরকারিভাবে হালনাগাদ করা হয়েছে, সেটাও কিন্তু সরকারি দলিল, ইত্যাদি ইত্যাদি বিষয়। এবং বেসরকারি দলিল কি, যে বেসরকারি সংস্থার মাধ্যমে বা বেসরকারিভাবে যেসব তথ্য সংগ্রহ করা হয় তাকে বলা হচ্ছে বেসরকারি দলিল। এ পর্যায়ে আমরা যেটি শিখব সেটি হচ্ছে সাক্ষ্য। এ পর্যায়ে আমরা সাক্ষ্য সম্পর্কে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাক্ষ্যকে ইংরেজিতে এভিডেন্স বলা হয়। আদালতে কোনো বিচার্য বিষয় প্রমাণ বা অপ্রমাণ করার জন্য আদালত কর্তৃক অনুমতি গ্রহণ করে যে সকল মৌখিক বিবৃতি বা দলিলাদি উপস্থাপন করা হয় তাকেই সাক্ষ্য বলা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সাক্ষ্যের ক্ষেত্রে সাক্ষ্য সাধারণত দুইভাবে আদালতে গৃহীত হয়ে থাকে। এক আমরা দেখতে পাবো হচ্ছে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স, এবং আরেকটি হচ্ছে আমরা দেখতে পারবো দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স। আপনারা যদি লক্ষ্য করেন এই মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা কিন্তু এই তিন ধারাতেই কিন্তু আলোচনা করা হয়েছে। অনেকখানে আপনারা দেখতে পারবেন উল্লেখ করা আছে ৫৯ ধারা এবং ৬১ ধারায়। সেক্ষেত্রে কিন্তু সেখানে এগুলোর প্রাসঙ্গিকতা আলোচনা করা হয়েছে, কিন্তু সংজ্ঞা কিন্তু এই তিন ধারাতেই আলোচনা করা হয়েছে। এবং মৌখিক সাক্ষ্যটা কি আমরা যদি দেখি, মৌখিক সাক্ষ্য হচ্ছে আদালতের নিকট অনুমতি গ্রহণ করে কোনো বিচার্য বিষয় সম্পর্কে কোনো মৌখিক বিবৃতি প্রদান করাকেই বলা হচ্ছে মৌখিক বিবৃতি বা ওরাল এভিডেন্স। এবং দালিলিক সাক্ষ্য হচ্ছে আদালতের নিকট অনুমতি গ্রহণ করে কোনো বিচার্য বিষয় সম্পর্কে আদালতে পরিদর্শনের জন্য যে সকল দলিল উপস্থাপন করা হয় তাকে বলা হচ্ছে দালিলিক সাক্ষ্য। এবং মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে একটি জিনিস অবশ্যই আপনারা মনে রাখবেন যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ কারো নিকট থেকে শোনা বা অন্য কোনো ব্যক্তির নিকট থেকে শোনা কোনো ধরনের মৌখিক সাক্ষ্য কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না। এটি সম্পূর্ণরূপে আদালতে অপ্রাসঙ্গিক হবে। এবং
যিনি বিবৃতিদাতা তিনি যদি প্রত্যক্ষভাবে আদালতে উপস্থিত হয়ে মৌখিক বিবৃতি প্রদান করেন তাহলে সেটি আদালতে প্রাসঙ্গিক হবে। এবং মৌখিক সাক্ষ্য সম্পর্কে আরও একটি জিনিস আমরা শিখে রাখি, সেটা হচ্ছে আদালতে মৌখিক সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে কিন্তু বিচার শুরুর 7 দিনের মধ্যে এই মৌখিক সাক্ষ্যটা আদালত গ্রহণ করে থাকে। এবং দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে আমরা অলরেডি শিখেছি যে দলিল কি। দলিল বলতে যে সকল দলিল উপস্থাপন করে আর কি আদালতে কোনো বিচার্য বিষয় প্রমাণ বা অপ্রমাণ করা হচ্ছে তাকেই বলা হচ্ছে দালিলিক সাক্ষ্য। এবং দালিলিক সাক্ষ্যের বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। এবং দালিলিক সাক্ষ্য আমরা দেখতে পারবো এটি কিন্তু 2 ধরনের। একটা হচ্ছে আপনার প্রাথমিক সাক্ষ্য, আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্যকে ইংরেজিতে বলা হচ্ছে আপনার প্রাইমারি এভিডেন্স, এবং মাধ্যমিক সাক্ষ্যকে বলা হয় সেকেন্ডারি এভিডেন্স। এবং একটি জিনিস আপনারা মনে রাখবেন যে মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্যের মধ্যে কিন্তু দালিলিক সাক্ষ্য সবচেয়ে বেশি অধিক গ্রহণযোগ্য। এবং দালিলিক সাক্ষ্যের মধ্যে আবার দেখা যায় প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্যটা কিন্তু মাধ্যমিক সাক্ষ্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রাথমিক সাক্ষ্য বলতে আপনারা মনে রাখবেন প্রাথমিক সাক্ষ্য হচ্ছে কোনো বিষয় বা কোনো দলিল সরাসরি মানে মূল যেটা বিষয় সেটাই যদি উপস্থাপন করা হয়, অর্থাৎ মূল দলিল বা মূল জাবেদা ইত্যাদি হচ্ছে প্রাথমিক সাক্ষ্যের উদাহরণ। এবং মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে আপনার এই মূল দলিল বা মূল জাবেদা ইত্যাদির নকল, অনুলিপি, ফটোকপি ইত্যাদি যদি উপস্থাপন করা হয় সেটাকে বলা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। এবং এগুলো কিন্তু আদালতে প্রমাণ করা যায় উপস্থাপন করার মাধ্যমে। এবং এর প্রাসঙ্গিকতা অর্থাৎ দালিলিক সাক্ষ্য সম্পর্কিত যতগুলো বিষয় আছে এর প্রাসঙ্গিকতা আপনারা দেখতে পারবেন 61 থেকে 90 ধারা পর্যন্ত এই বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এবং দলিলের ক্ষেত্রে আরও একটা জিনিস আপনারা মনে রাখবেন, সাধারণত একটি দলিলের ক্ষেত্রে এই দলিল প্রমাণের ক্ষেত্রে কিন্তু আরও কিছু বিষয় আমাদেরকে জানতে হবে, সেগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন একটা দলিল সম্পাদনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 5 ধরনের ব্যক্তির প্রয়োজন হয়। একজন হচ্ছে গ্রহীতা, একজন হচ্ছে দাতা, আর একটা থাকে কিছু লোক সাক্ষী থাকে এই দলিলের ক্ষেত্রে, কিছু দলিল লেখক থাকেন, এবং কি দলিলটা যেখান থেকে কি অনুমোদন প্রাপ্ত হয় বা প্রত্যয়িত হয় আদালত, অর্থাৎ এই 5 ধরনের ব্যক্তি কিন্তু সম্পাদনের মাধ্যমে একটা দলিল সম্পাদন হয়। এবং আদালতে যখন দলিল প্রমাণের জন্য উপস্থাপন করা হয় সেক্ষেত্রে কি যদি দেখা গেছে যে যিনি দলিল উপস্থাপন করছেন এক পক্ষ স্বীকার করলো আরেক পক্ষ অস্বীকার করলে কি দলিল লেখকের মাধ্যমে সেটা আদালতে প্রাসঙ্গিক প্রমাণ করা যায়, সাক্ষীর মাধ্যমে প্রমাণ করা যায়, অথবা যার দ্বারা প্রত্যয়িত হয়েছিল বা সত্যায়িত হয়েছিল তার মাধ্যমে কিন্তু দলিলটা আদালতে প্রমাণ করা যায়। এই বিষয়গুলো আমরা দেখতে পারবো 61 থেকে 90 ধারা পর্যন্ত। এবারে আমরা যেটি শিখব সেটি হচ্ছে সাক্ষী। সাক্ষীকে ইংরেজিতে উইটনেস বলা হয়। তো এ পর্যায়ে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে সাক্ষীটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত আদালতে কি কোনো ওই সাক্ষ্য কি কার মাধ্যমে প্রমাণ করা যায়, সাক্ষী কিন্তু আদালতে এই সাক্ষ্য প্রদান করে, মৌখিকভাবে হোক বা দালিলিকভাবে হোক। এবং সাক্ষীর ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে সাক্ষ্য আইনে কিন্তু সাক্ষী সম্পর্কে 118 থেকে 135 ধারা পর্যন্ত এর বিস্তারিত বিবরণ আলোচনা করা হয়েছে। এবং 118 ধারা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন সেখানে বলা হয়েছে যোগ্য সাক্ষী বা অযোগ্য সাক্ষী। হ্যাঁ, অর্থাৎ কি কে সাক্ষ্য দেওয়ার যোগ্য, হতে পারে কোনো বোবা ব্যক্তি, হতে পারে সুস্থ ব্যক্তি, কোনো শিশু, বৃদ্ধ, যে কোনো বয়সের ব্যক্তি, অসুস্থ ব্যক্তি। তো তারা কিন্তু যদি আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে তাদেরকে বলা হয় যোগ্য সাক্ষী। অর্থাৎ যিনি আদালতের প্রশ্ন বুঝে আদালতের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদান করতে পারবেন তাকেই বলা হয় যোগ্য সাক্ষী। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, লিখিত পরীক্ষায়, এমসিকিউ পরীক্ষায়ও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তাহলে দেখা যায় যে সুস্থ হোক বা অসুস্থ হোক, বৃদ্ধ হোক বা শিশু হোক, অথবা বোবা ব্যক্তি হলেও কিন্তু তার সাক্ষ্যটা আদালতে গ্রহণযোগ্য হয় এবং তিনি যোগ্য সাক্ষী হিসেবে বিবেচিত হন। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী সংজ্ঞায়।
পরবর্তী সংজ্ঞা আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রমাণিত সম্পর্কে, যে প্রমাণিত বিষয়টা কি। তো প্রমাণিত বিষয় সম্পর্কে আমরা লক্ষ্য করি যে আদালতে যে সকল সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়, আদালত সেটি পাওয়ার পর যদি সেটাকে সত্য বলে বিশ্বাস করে তাহলে সেটিকে বলা হয় আদালতের প্রমাণিত বিষয়। আবারও বলছি যে আদালতে যে সকল বিষয় উপস্থাপন করা হয় সেগুলো যদি আদালতের নিকট সত্য হিসেবে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে প্রমাণিত। এবং এরপরে যদি চলে যাই আমরা মিথ্যা প্রমাণিত বিষয়ে, মিথ্যা প্রমাণিত ঠিক প্রমাণিতর বিপরীত, অর্থাৎ আদালতে যে সকল সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয় আদালত সেটি আমলে নেওয়ার পর যদি আদালতের নিকট মনে হয় যে সেটি সত্য বলে বিশ্বাস আদালত করে না, অর্থাৎ আদালতের নিকট সেটি সত্য হিসেবে বিশ্বাস করার উপযুক্ত কারণ আদালতের নিকট যদি মনে হয় সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মিথ্যা প্রমাণিত। তো অনেক সময় কিন্তু এগুলো থেকে সংজ্ঞা আসে, আপনারা অবশ্যই বিষয়টা শিখবেন। এবং এ পর্যায়ে আমরা শিখব যেটা সেটা হচ্ছে অপ্রমাণিত। তো আমরা প্রমাণিত এবং মিথ্যা প্রমাণিতর ক্ষেত্রে দেখেছি যে আদালত একটিকে সত্য হিসেবে বিশ্বাস করে আরেকটিতে কি সত্য হিসেবে বিশ্বাস করে না। এবং এক্ষেত্রে প্রমাণিতর ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আদালতে যে বিষয়টা প্রমাণিত হয় না বা মিথ্যা প্রমাণিত হয় তাকেই বলা হচ্ছে অপ্রমাণিত। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এ পর্যায়ে আমরা শিখব পরবর্তী সংজ্ঞা। এ পর্যায়ে আমরা সাক্ষ্য আইন সংশোধনের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা কিন্তু এখানে যুক্ত হয়েছে, সে বিষয়গুলো সম্পর্কে শেখার চেষ্টা করব। তো শুরুতেই যদি আমরা শিখে নিব যে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর সম্পর্কে। ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর, যেটাকে আমরা জানি ইংরেজিতে ডিজিটাল সিগনেচার। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, এটা দেখতে পারবেন যে এটি তথ্য প্রযুক্তি আইনে কিন্তু এটি আলোচনা করা হয়েছে এবং সেটি কিন্তু আমাদের সাক্ষ্য আইনে সংযুক্ত করা হয়েছে। এবং এটি সম্পর্কে তথ্য প্রযুক্তির আইনের 2-1 উপধারা এটি আলোচনা করা হয়েছে। এবং এক্ষেত্রে কি এই জিনিসটা হচ্ছে যে ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর হচ্ছে যে ইলেকট্রনিক আকারে কোনো ধরনের উপাত্ত, যা যে কোনো উপাত্তর সাথে যুক্ত কোনো স্বাক্ষরদাতাকে শনাক্ত করা, অন্য রূপে যুক্ত কোনো বিষয়কে শনাক্ত করা এবং স্বাক্ষরদাতার নিয়ন্ত্রণ বা উপাত্ত কোনো পরিবর্তন শনাক্তের কারণে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এমন একটা স্বাক্ষর যা কি করতে পারে, যে ইলেকট্রনিক আকারে কোনো উপাত্ত, যেই উপাত্তটা কি এই উপাত্তর সাথে যুক্ত কোনো বিষয় সম্পর্কে প্রমাণ করে, আর কি করে যে কোনো স্বাক্ষরদাতাকে শনাক্ত করে এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়কে অন্তর্ভুক্ত করে ও নিয়ন্ত্রণ করে। এবং এই উপাত্তের যদি কোনো পরিবর্তন করা হয় সেক্ষেত্রে সেটি শনাক্ত করার জন্য এই স্বাক্ষরটা ব্যবহৃত হয়। এটি আমরা দেখতে পাচ্ছি তথ্য প্রযুক্তি আইনের 2-1 উপধারায়। এ পর্যায়ে আমরা শিখব সেটা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট। তো ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট, এই ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট সম্পর্কে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটি সম্পর্কে আলোচনা করা হয়েছে তথ্য প্রযুক্তি আইনের 2-33 উপধারায়। এক্ষেত্রে শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে, যে এক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট বলতে সাধারণত বোঝায় যে ওই তথ্য প্রযুক্তি আইনেরই কিন্তু 36 ধারায় ইস্যুকৃত সার্টিফিকেটের কিছু বিষয়। তাহলে সেগুলো কি আমরা একটু দেখে নিই। সেগুলো হচ্ছে যে সেটি প্রদানের ক্ষেত্রে অবশ্যই
দেখবেন যে আবেদনকারী নির্ধারিত ফর্মে সেটি দাখিল করেছেন কি না। হ্যাঁ, আবেদনকারীর পরিচয় সম্পর্কে অবশ্যই সেটি নিশ্চিত হতে হবে, এবং যেটি ইস্যু করা হয়েছে অর্থাৎ ইস্যুতব্য সার্টিফিকেটের জন্য সেই বিষয়টা তালিকাভুক্ত কিনা এবং এর তথ্য সঠিক আছেন কিনা, এবং এই ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেটটা পাওয়ার জন্য তিনি কোনো প্রকারের ফিস প্রদান করেছেন কিনা, এই বিষয়গুলো দেয়া আছে হলো এই তথ্য প্রযুক্তি আইনের কিন্তু 36 ধারা সাপেক্ষে, এই তথ্য প্রযুক্তি 36 ধারা সাপেক্ষে কিন্তু এই ডিজিটাল বা ইলেকট্রনিক সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এ পর্যায়ে আমরা যেটি শিখব সেটি হচ্ছে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ সম্পর্কে। যাকে ইংরেজিতে বলা হচ্ছে সার্টিফাইং অথরিটি। এই পর্যায়ে আমরা শিখব যে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ সম্পর্কে। এই প্রত্যয়নকারী কর্তৃপক্ষ সম্পর্কে আমরা দেখতে পাই যে সাক্ষ্য আইনের 2-33 ধারায় কিন্তু এটি আলোচনা করা হয়েছে। পূর্বেরটা একটু স্কিপ করে গেছি আমি, সেটা হবে 2-2 উপধারা। এই কিন্তু সার্টিফাইং অথরিটি বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ হবে 2-33 উপধারা। এবং এখানে কি বলা হয়েছে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। এখানে বলা হয়েছে যে এখানে এই সার্টিফাইং অথরিটি বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ তারা 22 ধারায় কিছু শর্ত সাপেক্ষে সাধারণত কিছু বিষয় দেওয়ার পরে তারা এই সার্টিফিকেট ইস্যু করে থাকে। সাধারণত এই সার্টিফাইং কর্তৃপক্ষ বলতে যে ডিজিটাল বা ইলেকট্রনিক সার্টিফিকেট ইস্যু করার জন্য লাইসেন্সধারী কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে বোঝায়। সাধারণত প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বলতে কি বোঝাচ্ছে, যে ডিজিটাল বা ইলেকট্রনিক সার্টিফিকেট ইস্যু করার জন্য লাইসেন্সকৃত কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে বোঝানো হয়। এবং এক্ষেত্রে তারা 22 ধারার শর্ত সাপেক্ষে কিন্তু এটি প্রত্যয়ন করে থাকেন তারা, যে কোনো ইলেকট্রনিক বা ডিজিটাল সার্টিফিকেট। তো এক্ষেত্রে আমরা একটু দেখে নিই 22 ধারা কী বলছে। তো 22 ধারার অধীনে তারা এটি ইস্যু করার ক্ষেত্রে অবশ্যই তারা কিছু পদ্ধতি অনুসরণ করেন। সেটা হচ্ছে যে সেখানে তারা উল্লেখ করেন যে কোন সময় পর্যন্ত সেটি বৈধ থাকবে, অর্থাৎ নির্ধারিত একটা মেয়াদ দেয়া থাকে, এবং সেখানে আরও কিছু শর্ত দেয়া থাকে, সেই শর্ত প্রদান সাপেক্ষে করতে হয়। এবং সেখানে অবশ্যই বলা হয়ে থাকে যে সেটি উত্তরাধিকারের মাধ্যমে কিন্তু সেটা অর্জন হবে না, বা অন্য কোনো উপায়ে প্রাপ্ত হওয়া যাবে না, অর্থাৎ অন্য কোনো উপায়ে এটি গ্রহণযোগ্য হবে না। এই হচ্ছে আমাদের 3 ধারা সংক্রান্ত আলোচনার বিষয়। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবারে আমরা আলোচনা করব পরবর্তী ধারা, ধারা 4। ধারা 4-এ লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এখানে আদালত কিছু বিষয় প্রমাণ বা বিশুদ্ধ হিসেবে অনুমান করতে পারে। আরও আমরা দেখতে পাবো যে আদালত কিছু বিষয় প্রমাণ বা বিশুদ্ধ হিসেবে গণ্য করবে বা অনুমান করবে। এবং আরেকটা দেখতে পারি যে আদালতে চূড়ান্ত প্রমাণ। তো এই বিষয়টা যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে আপনারা এই বিষয়গুলো ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝতে পারবেন। তো শুরুতে আমি একটু প্রথমটি আলোচনা করি যে আদালতে যেসব বিষয়টা বিশুদ্ধ হিসেবে অনুমান করতে পারে, সেটা হচ্ছে ইংরেজিতে যদি দেখি আমরা, এটাকে বলা হচ্ছে মে প্রিজিউম। এই বিষয়গুলো কি আমরা একটু দেখে নিই যে এই বিষয়টা কি। এই বিষয়টা হচ্ছে যে আদালত কোনো বিষয় তখনই কোনো বিষয়ে প্রমাণ বা বিশুদ্ধ হিসেবে অনুমান করবে, সেটি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এটি আদালতে মিথ্যা হিসেবে প্রমাণিত না হবে, অর্থাৎ আদালতে মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত।
তাহলে অর্থাৎ আদালত কোনো বিষয় প্রমাণ বা বিশুদ্ধ হিসেবে অনুমান করবে আদালতে বিষয়টি মিথ্যা হিসেবে প্রমাণিত না হওয়া পর্যন্ত। তবে এক্ষেত্রে অবশ্যই আদালত কিন্তু সেটি প্রমাণের জন্য এক্ষেত্রে আদালত তা প্রমাণের জন্য সুযোগ প্রদান করবে, ঠিক আছে? অর্থাৎ আদালত এটি প্রমাণের জন্য আহ্বান জানাবে। একটু বিষয়টা আরও একবার বলি, সেটা হচ্ছে যে আদালতে কোনো কিছু মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত সেটাকে প্রমাণ বা বিশুদ্ধ হিসেবে অনুমান করতে পারে এবং আদালত চাইলে সেটিকে প্রমাণের জন্য আহ্বান জানাবে। তবে অবশ্যই মনে রাখবেন, কিন্তু এটিকে যে আদালত অনুমানটাকেই যে একদম চূড়ান্ত হিসেবে মেনে নেবে তা কিন্তু না, মানে অর্থাৎ এই বিষয়টা কিন্তু মেনে নিতে আদালত বাধ্য না। কিন্তু আদালতে নর্মালি যে কোনো বিষয় যখন উপস্থাপন করা হয় এবং আদালতের নিকট যদি বিশ্বাস হয় যে না জিনিসটা সঠিক, সেক্ষেত্রে আদালত কী করতে পারে, সেটা অনুমান করে নিতে পারে যে এটি প্রমাণ বা বিশুদ্ধ। তবে এক্ষেত্রে অবশ্যই কী করবে, আদালত তা প্রমাণের জন্য আরেক পক্ষকে আহ্বান জানাবে। এবং অবশ্যই মনে রাখবে এই বিষয়টা কিন্তু খণ্ডনযোগ্য, কারণ যেহেতু এটি আদালত বিশ্বাস করার পরে অনুমান করার পরেও কি সাক্ষ্য প্রমাণ আহ্বান করার জন্য আহ্বান জানায় তার সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারে, সেক্ষেত্রে কি সেটি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এটি খণ্ডনযোগ্য। এবং যদি আপনারা লক্ষ্য করেন এই বিষয়টা সম্পর্কে, এটি সম্পর্কে সাক্ষ্য আইনের 86, 87, 88 এবং 90 ধারায় কিন্তু এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং এক্ষেত্রে যদি আপনারা দেখতে পারবেন যে এখানে বলা হয়েছে 86 ধারায় বলা হয়েছে যে বিচার বিভাগীয় কোনো বিদেশি রেকর্ড এই সম্পর্কে কী করতে পারে, আদালত প্রমাণ বা বিশুদ্ধ হিসেবে সেটি গ্রহণ করতে পারে। এরপর হতে পারে হলো সাধারণ এবং জনস্বার্থে সম্পর্কিত কোনো বই বা হতে পারে কোনো মানচিত্র বা যে কোনো ধরনের চার্ট বা তালিকা। আর কি হতে পারে যে 88 ধারায় বলছে যে কোনো ধরনের টেলিগ্রাম হতে পারে, এবং হতে পারে সর্বশেষ 90 ধারা এবং আরও একটা ধারা যুক্ত হবে, সেটা হচ্ছে আপনার 90-এর ক ধারা, যেটি ডিজিটাল নতুনভাবে যেটা সংশোধনিত আইন অনুযায়ী যুক্ত হয়েছে, সাক্ষ্য সংশোধনের ফলে যুক্ত হয়েছে এই বিষয়টা। সেটা কি, আগে 90টা দেখে 90টা হচ্ছে হলো যে 30 বছর বা তার থেকে অধিক বছরের কোনো পুরাতন দলিল হতে পারে। আর কি হতে পারে, এই 90-এর কতে কিন্তু বলছে যে 5 বছর বা তার অধিক পুরাতন কোনো ডিজিটাল রেকর্ড। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনারা। এই বিষয়গুলো কি করতে পারে আদালত, এটা কি করতে পারে, প্রমাণ বা বিশুদ্ধ হিসেবে আদালত অনুমান করতে পারে। বাট এটা অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু আদালত বিষয়টা কি করবে না, এটা মেনে নিতে কিন্তু আদালত এটা বাধ্য না, বাট আদালত অনুমান করতে পারে। এবং এক্ষেত্রে অনুমান করে নিয়ে কিন্তু এটি কি করে, প্রমাণের জন্য আহ্বান জানায় আরেকটা পক্ষকে, তাদেরকে প্রমাণ করার জন্য আহ্বান জানাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 4 ধারার প্রথম অংশ। এবারে আমরা দেখব যে আরও কিছু বিষয় এখানে বলা হয়েছে, সেটা কি আমরা একটু দেখে নিই। যে এখানে এর পরে যেটা বলছে যে আদালত প্রমাণ বা বিশুদ্ধ হিসেবে যে বিষয়টা গণ্য করতে পারে বা ধরে নিতে পারে, গণ্য করতে পারে বা এটা হবে হচ্ছে আপনার শ্যাল প্রিজিউম। তাহলে আমরা দেখতে পাই যে এক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে বলা হয়েছে যে আদালতে কোনো কিছু মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত সেটিকে কি করতে পারে, বিশুদ্ধ হিসেবে গণ্য করতে পারে। মানে আদালতে যতক্ষণ না এটা মিথ্যা প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত এটিকে আদালত সরাসরি কি করতে পারে, প্রমাণ বা বিশুদ্ধ হিসেবে গণ্য করে নিতে পারে। এবং এটিও কিন্তু খণ্ডনযোগ্য, কারণ এটা খণ্ডিত করা যায় পরবর্তীতে যুক্তিতর্কের মাধ্যমে বা অন্য যে কোনো উপায়ে। এবং এ সম্পর্কে আমরা দেখতে পাবেন যে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সাক্ষ্য আইনের, আপনারা এটি সম্পর্কে দেখতে পারবেন 79 ধারা থেকে 85 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। 79, 80, 81, 82, 83, 84 ও 85 এই কয়েকটি ধারায় আপনারা দেখতে পারবেন যে এই বিষয়টা আলোচনা করা হয়েছে। অর্থাৎ কী আলোচনা করা হয়েছে, তো এই সংক্রান্তে কিন্তু বলা হয়েছে যে কোনো সত্যায়িত বা সত্যায়নকৃত নকল আইনানুগ ফরমে যদি এটা গৃহীত হয়। আর কি হতে পারে, যদি কোনো জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক লিখিত জবানবন্দি বা আসামির
দোষ স্বীকারোক্তি হয়। হ্যাঁ, এরপর হতে পারে কি যে সরকারি কোনো গেজেটে বা পত্রিকার মাধ্যমে অথবা কি সরকারের জাতীয় সংসদের যে কোনো ধরনের বেসরকারি আইনও কিন্তু হতে পারে। এবং এরপরে হতে পারে কি যে ইংল্যান্ড বা আয়ারল্যান্ডে যেগুলো গ্রহণযোগ্য আর কি সরকারি কর্তৃত্বে তৈরিকৃত কোনো মানচিত্র বা নকশা হতে পারে, এবং কি বিদেশি সরকারের কর্তৃত্বে প্রকাশিত কোনো আইন পুস্তক। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সর্বশেষ যেটি 85 ধারা, সেটা বলছে হলো আপনার কোনো নোটারি পাবলিক হতে পারে কি ব্রিটিশ কোনো কনসাল হতে পারে, জজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের দ্বারা অনুমোদিত কোনো আম মোক্তারনামা। এই বিষয়গুলো কিন্তু আদালত কি বিশুদ্ধ হিসেবে কিন্তু গণ্য করতে পারে। এ পর্যায়ে আমরা শিখবো এর পরের অংশ, সেটা হচ্ছে কি যে চূড়ান্ত প্রমাণ আমরা শিখবো। এবারে আমরা শিখব চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণকে ইংরেজিতে বলা হয় কনক্লুসিভ প্রুফ। চূড়ান্ত প্রমাণ জিনিসটা কি এই সম্পর্কে আমরা অবশ্যই মনে রাখব যে আদালত যখন কোনো বিষয়কে চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করবে, সেক্ষেত্রে কিন্তু আদালত এটিকে মিথ্যা হিসেবে প্রমাণ করার জন্য কোনো প্রকারের সুযোগ প্রদান করবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আদালতে যখন কোনো কিছু উপস্থাপন করা হয়, কোনো বিষয় যদি একাধিক বিষয় থাকে, সেক্ষেত্রে আদালতে প্রথমে যে বিষয়টা আদালতে উপস্থাপন করা হবে এবং আদালত যদি দেখে সেটি প্রমাণিত, তাহলে আদালত পরবর্তী বিষয়টাও প্রমাণিত হিসেবেই গণ্য করবে এবং কি এ বিষয়ে সে নতুন করে মিথ্যা প্রমাণ করার সুযোগ দিবে না এবং সেটি আদালতে চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে। এই সম্পর্কে আপনারা দেখতে পারবেন আলোচনা করা হয়েছে 42 ও 112 ধারা। এই জায়গাটা একটু আমরা যদি লক্ষ্য করি, ইনশাআল্লাহ এই বিষয়টা সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা হবে। তো আজকের মতো আমাদের আলোচনা এই পর্যন্তই। আশা করছি আপনারা সাক্ষ্য আইনের বিভিন্ন সংজ্ঞা এবং অন্যান্য বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।